আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাসাইনমেন্ট। বর্তমানে আমাদের বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট চলমান, ক্লাস 6 to 10 এবং সর্বশেষ একাদশ শ্রেণীতে যারা 2022 সালে পরীক্ষার্থী, তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্টটা পুরোটাই নতুন। যেহেতু ক্লাস 6 to 10 পর্যন্ত শিক্ষার্থীরা গত বছর অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা নিয়েছে, কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা পুরোটাই নতুন। তো সেহেতু আমি চেষ্টা করব আজকে অ্যাসাইনমেন্ট বিষয়ে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার। অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করব, অ্যাসাইনমেন্ট আমাদের কেন করা প্রয়োজন, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আছি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট কি সেইটা বোঝার একটু চেষ্টা করব। আমাদের কিন্তু যখনই অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে, শিক্ষার্থীদের কিন্তু একটা চিন্তা, একটা মন খারাপ কাজ করছে যে অ্যাসাইনমেন্টটা কিভাবে করব। তো সেই অ্যাসাইনমেন্টটা কিভাবে করতে হবে এবং এটা আমরা কেন করব এবং এটা আসলে বিষয়টা কি, এই জিনিসগুলো যখন আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো, তখন আমাদের এই কাজটা করা খুবই সহজতর হবে। তো অ্যাসাইনমেন্টটা কি এবং এটা কেন আমাদের প্রয়োজন হবে এবং সর্বশেষ এটা আমরা কিভাবে করতে পারি, এইগুলো বিষয়ে যদি আমরা ধাপে ধাপে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে ভালো একটা ফলাফল আমরা আশা করতে পারি। তো প্রথমেই অ্যাসাইনমেন্ট কি? তো অ্যাসাইনমেন্ট আমাদের কাছে খুব নতুন একটি শব্দ। আমরা এর আগে বিভিন্ন কাজ, বাসার কাজ করেছি, আমাদের প্র্যাকটিক্যাল খাতা করতে হয়েছে, প্রতিবেদন করতে হয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা ওইভাবে কখনো এর আগে শিক্ষার্থীরা করেনি। তবে এবার যারা ইন্টারে আছে বা এবার যারা এইচএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি 2022 সালে যারা পরীক্ষা দিবে, তো এদের জন্য কিন্তু অ্যাসাইনমেন্টটা অনার্সে গেলে কিন্তু ঠিকই লাগতো। তো সেহেতু তার আগে থেকেই যেহেতু পরিচিত হতে পারছে, তো এটা কিন্তু তাদের জন্যই খুবই উপকারী হচ্ছে। তো প্রথমে আমরা যেটা দেখব যে অ্যাসাইনমেন্ট বলতে আমরা কি বুঝি। সাধারণভাবে আমরা যে বাসার কাজটা করি, এটাকেই, বাসায় যে কাজগুলো দেয়া হয় সেইগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট বলি। আমরা এই অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আমরা কি করতাম, একটা নির্দিষ্ট প্রশ্নে আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতাম। এতে আমাদের মেধার যাচাই করা হতো, আমাদের কতটুকু পড়াশোনা বাকি আছে এবং কতটুকু আরও করতে হবে এগুলো বুঝতে পারতাম আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তো করোনাকালীন সময়ে যেহেতু সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তো সেইটারই বিকল্প উপায় হিসেবেই কিন্তু অ্যাসাইনমেন্টের উদ্ভব। তো অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইন মানে তোমাকে কোনো কাজ করতে বলবে বাসায়, তুমি বাসা থেকে তোমার নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতা, নিজস্বতা, সক্রিয়তার মাধ্যমে তুমি সেই কাজটা করে নিয়ে এসে স্কুলে বা কলেজে জমা দিবা এবং তার মাধ্যমেই আমরা তোমাদের মূল্যায়ন করব। পরবর্তী ক্লাসে ওঠার ক্ষেত্রেও এটা কাজে আসতে পারে। আমি যখন অ্যাসাইনমেন্ট কেন করব আমরা সেই প্রসঙ্গে যাব, সেক্ষেত্রে কিন্তু এটা আসবে যে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে গেলে, প্রমোশন পেতে গেলে, প্রমোট হতে গেলে আমার এই অ্যাসাইনমেন্টটা প্রয়োজন হবে। তো সেই কারণে অ্যাসাইনমেন্টটা আমাদের খুবই জরুরি। এখানে অ্যাসাইনমেন্ট বলতে আমরা কি বুঝাই তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা সহজ কথায় মনে রাখবা যে তোমাদের বাসায় কোনো কাজ যেটা দেওয়া হচ্ছে সেটা তুমি খুব সুন্দরভাবে, সাবলীনভাবে নিজের সৃজনশীলতার মাধ্যমে যখন সম্পন্ন করবা এবং সেটা যখন তোমার শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবা, সেইখান থেকে তোমার যে মেধার বিশ্লেষণ করা হবে, যে মেধার মূল্যায়ন করা হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আমাদের কেন প্রয়োজন? শিক্ষা মন্ত্রণালয় থেকে যে তোমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, সেখানে বলা আছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছো, তোমাদের পাঠ্য বই থেকে তুমি কতটুকু জ্ঞান তোমার অর্জিত হলো এবং সেখান থেকে কতটুকু তোমার বাকি থেকে গেল, এইগুলো যাতে আমরা বুঝতে পারি, এইগুলো যাতে তোমাদের বোঝার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করতে পারি, সেইটারই উপায় হিসেবে আমরা এই অ্যাসাইনমেন্টটা করব। যেহেতু অ্যাসাইনমেন্ট করার পরে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবা এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক মণ্ডলী আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা আছেন, তারা কিন্তু এই খাতাটি মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন করে কিন্তু সেই অনুপাতে কিন্তু তোমাদের একটা মানদণ্ডে মাপবেন আর কি। তোমরা এর আগে যদি শুনে থাকো, দেখবা যে এর আগে যারা ক্লাস 9-10 বা ক্লাস 6-10 পর্যন্ত ছিল, তাদের কিন্তু ভালো, উত্তম, অতি উত্তম, অগ্রগতির প্রয়োজন, এরকম কিছু মানদণ্ডে কিন্তু খাতাটা পর্যবেক্ষণ করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও তাই হবে যে এটা পরবর্তী ক্লাসে উঠতে গেলে তোমার প্রয়োজন হবে। এরপরে আমাদের যে আমাদের প্রধান যে প্রশ্নটা, যে অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করব কিভাবে।
আমরা শুধু দেখতেছি যে অ্যাসাইনমেন্ট, আসলে এই অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করব কিভাবে, এটা আমাদের প্রথম প্রশ্ন। তো অ্যাসাইনমেন্টটা তৈরি করতে গেলে আমাদের কিছু নির্দেশনা আছে, শিক্ষার্থীর প্রতি কিছু নির্দেশনা দেওয়া আছে এবং অভিভাবকের প্রতি কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে এই নির্দেশনাগুলো তোমরা দেখতে পাচ্ছ। অভিভাবকের নির্দেশনাগুলো এরকম যে তুমি যাতে কোনো বই গাইড অনলাইন থেকে যাতে কোনো কিছু কপি পেস্ট না করো। তো এই কপি পেস্ট যাতে তুমি না করতে পারো সেই দিকটা তোমার অভিভাবক, তোমার আব্বু আম্মু খেয়াল রাখবেন। তুমি যাতে বিষয়টি ঠিকভাবে অনুধাবন করতে পারো, সৃজনশীল বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত থাকে, সেই জন্য তোমার অভিভাবক তোমাকে সাহায্য করবেন। এরপরে যেটা দরকার হবে যে শিক্ষার্থীদের নির্দেশনা অনুযায়ী, মানে শিক্ষার্থীর যে নির্দেশনাগুলো আছে সেইগুলো আর কি। তো শিক্ষার্থীর নির্দেশনাগুলো কোনগুলা? শিক্ষার্থীর নির্দেশনা বলতে আমরা প্রথমেই যেটা তোমাদের করতে বলবো যে এই বিষয়টি কিন্তু তোমার কি করতে হবে, যে পরবর্তী ক্লাসে ওঠার জন্য কিন্তু প্রয়োজন। তো সেহেতু পরবর্তী ক্লাসে ওঠার জন্য যেহেতু প্রয়োজন, সেক্ষেত্রে এইটা তোমার এমনভাবে তৈরি করতে হবে যাতে তো সেখান থেকে তুমি একটা ভালো ফলাফল পাও। এরপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে যে এটা কিন্তু পাঠ্য বই থেকে লিখতে হবে এবং অবশ্যই এর মধ্যে সৃজনশীলতার বহিঃপ্রকাশ থাকতে হবে। তুমি নিজে দক্ষতা, নিজের সক্রিয়তা, নিজের নিজস্বতা বজায় রেখে কিন্তু এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবা এবং এটা অবশ্যই সাদা কাগজে নিজের হাতের লেখা হতে হবে। এবং এইখানে এই অ্যাসাইনমেন্টের কয়েকটা পার্ট থাকবে, সেই কোন পার্টে কী করতে হবে, কোন অংশে কী লিখতে হবে আমি পরবর্তী স্লাইডে তোমাকে দেখাবো। তো আমরা এখানে শিক্ষার্থীর নির্দেশনাগুলোতে দেখো যে 1, 3, 5 এই 3টা পয়েন্ট নিয়ে আমরা সবসময় কাজ করব। এই 3 নম্বরে আছে যে সৃজনশীলতা, সক্রিয়তা, নিজস্বতা থাকতে হবে। এবং 5 নম্বরে যেটা আছে, 5 নম্বরে বলা আছে যে অ্যাসাইনমেন্টের কাভার পেজ, যেটা অ্যাসাইনমেন্টের কাভার পেজগুলো তোমার প্রথম পৃষ্ঠা যেটাকে আমরা বলবো, সেইটাতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এখানে অন্তর্ভুক্ত থাকবে দেখো 5 নম্বর নির্দেশনা অনুযায়ী যে শিক্ষার্থীর নাম থাকবে, শ্রেণী থাকবে, আইডি থাকবে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের শিরোনাম দেওয়া থাকবে। তো এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে আমি যখন অ্যাসাইনমেন্টটা তৈরি করব। তো এখানে এই নির্দেশনাগুলো দেওয়া আছে, তোমরা একটু যদি পড়ে দেখো তাহলেই বুঝতে পারবা যে আসলে তোমার কিভাবে এই তোমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। এরপরে যেটা আমাদের দরকার হবে যে অ্যাসাইনমেন্টের অংশ, মানে অ্যাসাইনমেন্টটা আমি সাজাবো কিভাবে বা লেখা শুরু করব কিভাবে, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যাসাইনমেন্টের মূলত 3টা অংশ থাকবে। একটা অংশকে আমরা বলবো কাভার পেজ, দ্বিতীয় যেটা পার্ট থাকবে সেটাকে বলবো সূচিপত্র, এবং তৃতীয় যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে মূল বিষয়বস্তু। তো এখানে দেখো খেয়াল করো যে কাভার পেজে আমরা কি কি অন্তর্ভুক্ত করব। কাভার পেজে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হচ্ছে শিক্ষার্থীর নাম, শ্রেণী, আইডি, বিষয় ও অ্যাসাইনমেন্টের শিরোনাম। এখন কোনটা অ্যাসাইনমেন্টের শিরোনাম কি, বিষয়, আইডি কি লিখবো, শ্রেণী কি লিখবো, এগুলো আমরা পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট শুধু দেখো যে কোন অংশে কি হয়। সূচিপত্রেতে আমরা অন্তর্ভুক্ত করব যে আমি যে অ্যাসাইনমেন্টটা তৈরি করছি সেই তৈরিকৃত অ্যাসাইনমেন্টের কোন পৃষ্ঠায় কোন বিষয়টা আছে, এটা আমরা সূচিপত্রতে মেনশন করে দেব। আমার অ্যাসাইনমেন্ট আমি যেটা লিখতেছি সেই লেখা কোন পৃষ্ঠায় কোন বিষয়টা আমি লিখেছি, এই বিষয়বস্তুগুলো আমি সূচিপত্রে উল্লেখ করব। এবং একটা সূচিপত্র হতে গেলে বা একটা সূচিপত্র তৈরি করতে গেলে কী কী বিষয় প্রয়োজন হবে আমি পরবর্তী স্লাইডে তোমাদের দেখাই দেব। এখন মূল বিষয়বস্তুতে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা যে বিষয়ের উপর তোমাকে করতে দিয়েছে, যেখানে তুমি সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবা, নিজের সক্রিয়তাটাকে বহিঃপ্রকাশ ঘটাবা, সেটাই হচ্ছে তোমার বিষয়বস্তু। কারণ একটা বিষয় তুমি কিভাবে ভাবছো কিংবা আরেকজন কিভাবে ভাবছে, তোমার আরেক বন্ধু কিভাবে ভাবছে, এটা কিন্তু আলাদা হবে, কখনোই একরকম হবে না। কিন্তু তোমরা দেখা যায় যে একটা বন্ধু যেভাবে লিখছে তুমিও সেইভাবে লেখো, সে লিখে হয়তো বা তোমার ফেসবুকে বা গ্রুপে শেয়ার করতেছে, সেইভাবেই হুবহু সবাই লিখতেছে। তো এতে করে হয় কি, নিজের সক্রিয়তা, নিজের সৃজনশীলতা এখানে প্রকাশ পায় না। তো সেই কারণে কিভাবে লিখতে হবে, নিজের সৃজনশীলতা যাতে প্রকাশ পায় সেইভাবে নিজের জ্ঞানে লিখতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের কাভার পেজ বা অন্যান্য পৃষ্ঠাগুলো আমরা তৈরি করব কিভাবে। তো কাভার পেজ তৈরি করতে গেলে বা অন্য পৃষ্ঠা লেখার যে পৃষ্ঠাগুলো হবে সেইগুলো অবশ্যই কি হবে, A4 সাইজের সাদা কাগজ হতে হবে এবং এটা 8 থেকে 10টা হলেই হয়ে যাবে। মোটামুটি 8 থেকে 10টা পৃষ্ঠা হলেই লেখা হয়ে যাবে। কারো যদি হাতের লেখা বড় হয় সেক্ষেত্রে তার বেশি লাগতে পারে, এখানে বাধা ধরা কোনো নিয়ম নেই, তবে A4 সাইজের সাদা কাগজ হলে ভালো হয়। এরপর একটা স্কেল দরকার হবে মার্জিন দেওয়ার জন্য, এবং বিভিন্ন কালারের কলম আমরা ব্যবহার করব এবং পেন্সিল।
তো অনেকেই অ্যাসাইনমেন্টটা বাইন্ডিং করে বিভিন্নভাবে। তো বাইন্ডিং করার ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এই যে 3টা পার্ট আমি যে আগে বললাম, যে কাভার পেজ, সূচিপত্র এবং তোমাদের মূল বিষয়বস্তু যেটা আছে, সেই বিষয়বস্তুগুলো 3টা পার্ট যাতে তোমার এক ধাপে ধাপে থাকে, এবং এইগুলো 3টা মিলাই নিয়ে প্রথম পেজটা থাকবে কাভার পেজ, দ্বিতীয় পেজ থাকবে সূচিপত্র, এবং তৃতীয় অংশে যেটা থাকবে যে মূল বিষয়বস্তু। এই কয়টা নিয়ে তুমি স্ট্যাপলার প্রিন্ট করতে পারো, কিংবা বিভিন্নভাবে স্পাইরাল বাইন্ডিং আছে, শুধু বাইন্ডিং আছে, কাগজ দিয়ে মলাট করতে পারো। বাইন্ডিং করাটা তোমার জন্য জরুরি না কিংবা বাধ্যতামূলক নয়, যে যেভাবে পারো দিতে পারো, তবে স্ট্যাপলার পিন দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে যেটা আমাদের দরকার হবে যে আমরা শুরু করব কিভাবে। আমরা কাভার পেজ প্রথমে দেখব যে আসলে কাভার পেজটা কিভাবে হতে পারে। তো কাভার পেজে কী কী বিষয়বস্তু থাকবে সেটা কিন্তু শিক্ষার্থীদের নির্দেশনাতেই বলে দেওয়া ছিল, যে নাম থাকবে, বিষয়ের শিরোনাম থাকবে, তোমার শ্রেণী থাকবে, রোল থাকবে, আইডি থাকবে। এইগুলো অন্তর্ভুক্ত থাকলেই কিন্তু আমরা কাভারটা করতে পারবো। তো এখানে আমি 3 রকমের কাভার পেজের একটা নমুনা দিয়েছি। তোমাদের এখান থেকে তুমি হাতে লেখেও করতে পারো, তুমি কম্পোজ করে করতে পারো, তুমি আরেকটু রং চঙা ব্যবহার করে করতে পারো, কারণ ভালোর শেষ নাই, সৃজনশীলতারও কোনো বাধা ধরা নিয়ম নাই। তো এখানে তুমি ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাসাইনমেন্ট পেজ তুমি নিতে পারো, নিয়ে তুমি এই বিষয়টা খুব ইজিলি করতে পারো। তো এখানে দেখো যে আমি 3টা মানদণ্ড দিছি, যে ভালো, উত্তম, অতি উত্তম। এই 3টার মধ্যেই কিন্তু তুমি নিজেই তোমার কাছে মনে হবে যে প্রথমটা ভালো, কেউ হয়তো বলবে দ্বিতীয়টা ভালো, কেউ বলবে তৃতীয়টা ভালো। কারণ সৃজনশীলের ওই যে বললাম বাধা ধরা কোনো নিয়ম নাই, তুমি যে কোনোভাবেই এই অ্যাসাইনমেন্টের পেজটা করতে পারো, কাভার পেজটা তৈরি করতে পারো, এখানে কোনোই বাধা ধরা নিয়ম নাই। এরপরে আমরা সূচিপত্র লেখার চেষ্টা করব, কিভাবে সূচিপত্র লিখতে হয়। তো সূচিপত্র লেখার আগে আমাদের এই যে তোমাদের এইচএসসির বাংলার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা একটু খেয়াল করব, কারণ এখান থেকেই আমাদের সূচিপত্রটা লিখতে হবে। এখানে দেখো যে এখানে তোমাদের নির্দেশনার কয়েকটা ধাপ দেওয়া আছে, 4টা ধাপ দেওয়া আছে। তো এই 4টা ধাপ যেটা দেওয়া আছে এটাই আমার সূচিপত্রেতে কাজে আসবে, এবং রুব্রিক্সটা কি এটাও আমি তোমাদের শেষের দিকে আলোচনা করব, আসলে রুব্রিক্সটা কি। তো এখানে দেখো যে এখানে 4টা ধাপ বা নির্দেশনা দেওয়া আছে এবং অ্যাসাইনমেন্টের নাম দেওয়া আছে। এই নামটাও আমাদের দরকার হবে এবং নির্দেশনাগুলোও দরকার হবে সূচিপত্র লেখার ক্ষেত্রে। এবং এই যে ধাপের যে উল্লেখগুলো দেওয়া আছে, রুব্রিক্সের ধাপগুলো, সেইগুলো আমার দরকার, সেইগুলোও সূচিপত্রতে আমার সাবটাইটেল হিসেবে বা সাব পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করব। তো এখানে যে বিষয়টা আমাদের দরকার হবে এখন সূচিপত্র লিখতে গেলে, প্রথমে আমরা দেখব সূচিপত্র এরকম একটা সাদা পেজ নিবা, নেওয়ার পরে এই যে আমরা চারদিকে বর্ডার করে নিব, পেন্সিল দিয়ে তুমি করতে পারো, পেন্সিল দিয়ে আমি এই চারপাশে বর্ডার করে নিলাম। নেওয়ার পরে তুমি এইভাবে ছকটা তৈরি করতে পারো, এইভাবে আমার সূচিপত্র তৈরি হয়ে যাবে। এইভাবে ছকটা করে নিবা আগে, দ্বিতীয় পৃষ্ঠা যেটা হবে। প্রথম পেজে তো আমরা কাভার পেজ করব, কাভার পেজ কীভাবে করলাম দেখতেই পারছো, যে ওইরকম করে যে কোনো একটা পদ্ধতিতে তুমি কাভার পেজ তৈরি করলেই হবে। এরপরে যেটা দেখো যে এখানে দেয়া আছে যে এইভাবে আমরা সূচিপত্রের পেজটা করে নিব। তো সূচিপত্রের পেজ করার পর এই যে এরকমভাবে আমি এখানে লিখে রাখছি, দেখো সূচিপত্র এবং বিষয় শিরোনাম। এই বিষয় শিরোনামটা হচ্ছে আমার প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমিকা, এবং দ্বিতীয় থেকে দেখো 4 পর্যন্ত 5 পর্যন্ত আমি কিন্তু দিছি ওই যে তোমাদের বললাম যে অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো। এখানে দেখো 2 নম্বরে দিছি কল্যাণী সংকট ও তার দৃঢ়চেতা মনোভাব, এবং 2-এর 1 এইগুলোকে আমরা বলবো হচ্ছে সাবটাইটেল। এটা হচ্ছে মূল পয়েন্ট, এইগুলো হচ্ছে সাব পয়েন্ট যেগুলো থাকবে। যেমন দ্বিতীয় 2 নম্বর যেহেতু এটার নাম্বার, এবং এই 2-এর অধীনেই আবার হচ্ছে কিছু পয়েন্ট আছে, সেক্ষেত্রে আমি লিখছি 2.1, 2.2, 2.3, 2.4। এইগুলো সব কিন্তুই তোমার আছে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে নির্দেশনার মধ্যে আছে, রুব্রিক্সের মধ্যে আছে। এই যে এইভাবে আমি সাজাই লিখছি, এটা কই আছে আমি একটু আরেকবার তোমাদের দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। এই যে এখানে দেখো নির্দেশনার যে জায়গাটা সেটা 1, 2, 3, 4 করে আমি লিখছি, যে অপরিচিত গল্পের কল্যাণী সংকট এবং এর থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়। এই পয়েন্টের অধীনে আমি কিন্তু এই যেগুলো দিছি, যে কল্যাণী সংকট তুলে ধরা। এখানে পারা বলতে এটা শিক্ষকদের জন্য, কিন্তু তুমি লিখবা কিন্তু ধরা, যে কল্যাণী সংকট তুলে ধরা, তারপরে কল্যাণী দৃঢ়চেতা মনোভাব পরিচয় দেয়া, এভাবে লিখতে হবে। এবং এইগুলোই কিন্তু আমাদের সূচিপত্রতে অন্তর্ভুক্ত আমরা করেছি, যে এই যে কল্যাণী দৃঢ়চেতা মনোভাব, এই পয়েন্টগুলোর আন্ডারে তুমি যে কথাগুলো লিখবা, গল্প পড়ে তুমি যেটা বুঝতে পারছো সেইগুলো এখানে লিখতে হবে, এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দিতে হবে। এভাবে কিন্তু তোমার সূচিপত্রটা তৈরি করতে হবে। সহজ কথায় সূচিপত্রতে তুমি কোন পৃষ্ঠায় কী লিখছো
সেইটার একটা বিবরণ থাকবে, কোন পৃষ্ঠায় কোন বিষয়টা তুমি লিখছো সেই বিবরণগুলো থাকবে সূচিপত্রতে। এখন এটা বাংলার জন্য আমি এইভাবে লিখছি, আবার সবগুলোর যে এরকম সাব পয়েন্ট থাকবে তাও কিন্তু না, হয়তো কোনোটাতে সাব পয়েন্ট নাই, সেক্ষেত্রে তোমার শুধুমাত্র এই মেইন পয়েন্ট দিয়েই হয়ে যাবে। তো তুমি পয়েন্ট আকারে লিখবা এবং কোন পৃষ্ঠায় কোন পয়েন্টটা তুমি লিখছো সেইটাই এখানে সূচিপত্রের মাধ্যমে তুলে ধরতে হবে, এবং সূচিপত্রটা এরকমই হবে এবং হাতে লেখা হবে। এরপরে আমি দেখব যে আমি পৃষ্ঠাটা অন্যান্য পৃষ্ঠা কীভাবে সাজাবো এবং লেখাটা শুরু করব কিভাবে। এখানে দেখো আমি কিন্তু বর্ডার করে নিছি চারপাশে, তোমরা এটা বর্ডার করে নিতে পারো পেন্সিল দিয়ে কিন্তু অবশ্যই বর্ডার করে নিবা। বর্ডার করে নেওয়ার পরে আমার এখানে ভূমিকা লিখতে হবে। ভূমিকা মানে আমি যে বিষয়টা নিয়ে লেখার জন্য শুরু করছি আর কি, সেই বিষয়ের পুরোটা একটু অল্প কথায় ভূমিকা লিখতে হবে। এরপরে দ্বিতীয় পৃষ্ঠা, এরকম পৃষ্ঠা নাম্বার দিতে হবে। আমি এই বর্ডারের উপরেও দিতে পারি, বর্ডারের মধ্যেও পৃষ্ঠা নাম্বার লিখে দিতে পারি। তো এখানে দুইটা পৃষ্ঠা আমি এক জায়গায় করছি, এটা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা আলাদা, কিন্তু এখানে এক জায়গায় দেখাচ্ছে কিন্তু এটা আলাদা। তো প্রথম পৃষ্ঠায় আমি ভূমিকা লিখলাম, দ্বিতীয় পৃষ্ঠায় আমি গিয়ে কিন্তু আমি বিষয়বস্তু লেখা শুরু করব। এবং একটা কথা মনে রাখবা তোমরা, যে অ্যাসাইনমেন্টে কিন্তু কখনোই নাম্বারিং করা যাবে না এরকম যে 1 নম্বর প্রশ্নের ক এর উত্তর, 1 নম্বর প্রশ্নের খ এর উত্তর, এরকম নাম্বারিং করা যাবে না। আমরা শুধুমাত্র পয়েন্ট আকারে লিখব এবং কোন পয়েন্ট কোন পৃষ্ঠায় লিখছি এটা সূচিপত্রতে লিখব। তো এখানে দেখো যে আমি প্রথমে মেইন পয়েন্টটা কী ছিল, যে কল্যাণীর সংকট ও তার দৃঢ়চিতা মনোভাব। তো এই দৃঢ়চিতা মনোভাব বলতে ওই গল্পে কি কি উল্লেখ আছে সেগুলো আমরা একটু দুইটা লাইন বা 3 লাইন লিখব। লেখার পরে এর সাব পয়েন্ট যেগুলো ছিল সেই সাব পয়েন্টে আমি বিস্তারিত লেখার চেষ্টা করব, যে কল্যাণীর সংকট, কল্যাণী কি কি ঝামেলায় পড়েছিল বা কি কি বিপদে পড়েছিল মেয়ে হওয়ার কারণে, সেইগুলো কিন্তু এখানে লিখতে হবে, যে তার সংকটগুলো আমার লিখতে হবে। তো এইভাবে কিন্তু আমি পয়েন্ট আকারে লিখবো এবং প্যারা করতে পারো, তুমি প্যারাটা এইভাবে সাজায় লিখতে পারো এবং প্রতিটা পৃষ্ঠা এইভাবে সুন্দর করে প্যারা করে করে পয়েন্টগুলো সাব পয়েন্টগুলো লিখে পৃষ্ঠা নাম্বার দিয়ে তুমি লেখা কিন্তু শেষ করতে পারো। এখানে তোমরা কাঠামোটা বুঝতে পারছো যে আমি লেখা শুরু করব কিভাবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি যে কলেজে বর্তমানে আছি সেই কলেজে আর কি একটা কাভার পেজ দেওয়া হয়েছিল, এবং এই কাভার পেজের কোথায় কি আমি লিখব সেটা একটু আলোচনা করি। কাভার পেজের শুরুতেই যেটা প্রথমে আছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এখানে আমি কি লিখব এটা দেখতে গেলে আমার গ্রিড যেটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট গ্রিড, সেটাতে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো এই যে বাংলা 1 2 3 4 এরকম কিছু নাম্বার দেওয়া আছে, আবার ইংরেজিতে 1 2 3 4। তো এই যে গ্রিডের মধ্যে যে 1 2 3 4গুলো দেওয়া আছে এবং লাল কালি করা, যেগুলা তোমাদের গ্রিডে অবশ্য লাল কালি থাকবে না, কিন্তু তোমাদের গ্রিডটা দেখলে তোমরা বুঝতে পারবা যে বাংলা বরাবর মানে সাবজেক্ট বরাবর যে সংখ্যাগুলো থাকবে, বিষয় বরাবর যে সংখ্যাগুলো থাকবে, এইগুলোকেই আমরা বলবো হচ্ছে নির্ধারিত কাজ। তার মানে বাংলার এখন বর্তমানে চলতেছে নির্ধারিত কাজ 1, এবং উপরে যেগুলো দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এইগুলোকে আমরা বলবো হচ্ছে সপ্তাহ। তো এখানে সপ্তাহ লেখার জায়গা নাই, তবে তোমরা একটু নিজেদের থেকেই উপরে নিজের হাত দিয়ে লিখতে পারো যে সপ্তাহ, প্রথম সপ্তাহ। তাহলে এখানে দাঁড়াবে প্রথম সপ্তাহ এবং অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা হবে 1। আবার যখন বাংলার দ্বিতীয় নির্ধারিত কাজ চলে আসবে তৃতীয় সপ্তাহে এটা দেওয়া হবে, তো তৃতীয় সপ্তাহে কিন্তু তোমার দ্বিতীয় কাজ চলে আসবে, আমরা তখন এখানে 2 লিখব। এখানে দেখো শ্রেণী লেখা আছে, তুমি একাদশ শ্রেণীতে শ্রেণীটা লিখে দিবা। বিষয়, যেহেতু এটা বাংলা নিয়ে আমি আলোচনা করছি, তোমরা বাংলা দিবা। কারো পৌরনীতি হতে পারে, কারো পদার্থ হতে পারে, কারো রসায়ন হতে পারে, এবং যে বিষয়টা তোমার হবে সেই বিষয়টা এখানে লিখে দিবা। এখানে দেখো যে লাল বৃত্তগুলো হচ্ছে আমার গ্রিডের হচ্ছে নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ লালগুলো, এবং সবুজ বৃত্ত করাগুলো এটা সপ্তাহ। এটা যেটা বললাম যে শ্রেণীগুলো লিখে দেবে। এরপর আসে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম। তো অধ্যায় মানে কি, তোমরা দেখবা যে তোমার বইয়ের পাঠ্য বইয়ের হচ্ছে সূচিপত্র দেওয়া আছে, সূচিপত্রতে কিন্তু অধ্যায় লেখা আছে। তো ওখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম অধ্যায় যেগুলো বলা আছে তুমি সেইগুলো অধ্যায় ওখানে লিখে দিবা। এবং বিষয়বস্তু শিরোনাম, তো বিষয়বস্তুর শিরোনাম যেটা হবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের যে নামটা ছিল সেটাই হচ্ছে বিষয়ের শিরোনাম। এখানে তুমি গল্পের নাম দিতে পারো, কবিতার নামটাও দিতে পারো, এবং এখানে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা ছিল সেটাই এখানে লিখতে হবে। তোমরা ওই অ্যাসাইনমেন্টের যে শিটটা আছে সেইখানে যা দেখবা যে অ্যাসাইনমেন্ট বরাবর যে ঘরে যে কথাগুলো লেখা আছে, অ্যাসাইনমেন্ট বরাবর যে ঘরগুলোতে যে কথা আছে সেইগুলো এখানে লিখে দিতে হবে।
এরপরে এখানে তোমার নাম, শ্রেণী, সেকশন, রোল, গ্রুপ, তুমি সায়েন্স, কমার্স, আর্টসে পড়ো কি না এটা একটু লিখবা। মোবাইল নাম্বার এটা বাধ্যতামূলক না, তবে যদি কোনো অ্যাসাইনমেন্টে ভুল হয় মোবাইল নাম্বারটা দিলে তোমার সাথে সরাসরি যোগাযোগ করা খুব সহজতর হবে। এবং যেদিন জমা দিবা সেই জমার তারিখটা তোমার লিখে দিতে হবে। এখানে শিক্ষকের, যে শিক্ষক খাতা দেখবেন আর কি, তার নাম, স্বাক্ষর থাকবে। এখানে তোমার কোনো কাজ নেই, এটা শিক্ষকরা পূরণ করবে। এই হচ্ছে আমাদের কলেজ থেকে যে তোমাদের কাভার পেজটা দেওয়া হচ্ছে সেটা পূরণের নিয়মাবলী। এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে একজন শিক্ষক যখন তোমার খাতাটা মূল্যায়ন করবে তখন কি কি বিষয় খেয়াল করবেন। কারণ একজন শিক্ষক যখন তোমার খাতা মূল্যায়ন করবে, তো আমরা মূল্যায়ন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবো সেই বিষয়গুলো যদি তুমি ঠিকঠাক মতো পরিপূর্ণ করো, ঠিক মতো লেখো, তাহলে কিন্তু তোমার ওখান থেকে ভালো একটা ফলাফল আশা করা যায়। তো সেই কারণে শিক্ষকরাও কীভাবে খাতা দেখছেন সেটা কিন্তু তোমার জানা জরুরি। তো এখানে 12টা নির্দেশনা দেওয়া আছে শিক্ষকদের প্রতি। তো নির্দেশনার যে বিষয়গুলো, যে এখানে যেমন বলা আছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের আওতায় বাধ্যতামূলক প্রশ্ন, নির্দেশনা অনুসরণ করে নিবন্ধ রচনা, অনুচ্ছেদ লিখন, সাহিত্য পর্যালোচনা, কেস স্টাডি, প্রজেক্ট, পরীক্ষণ, সারসংক্ষেপ, সারাংশ লিখন, মডেল, চার্ট, পোস্টার তৈরি, ছবি অঙ্কন, প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এইগুলো যখন অন্তর্ভুক্ত থাকবে, এইগুলো তুমি সেইভাবে মেনটেন করছো কিনা এটা শিক্ষকরা ফলো করবে। অ্যাসাইনমেন্ট সুনির্দিষ্ট নির্দেশনা রুব্রিক্স অনুযায়ী সম্পন্ন করতে হবে। এই যে রুব্রিক্সটা কি আমি আলোচনা করব, তখন বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা রুব্রিক্স অনুযায়ী বা সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী যদি তুমি কোনো কাজ না করে থাকো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমে আসবে। সাদা কাগজে সহজে লিখতে হবে। কেউ যদি অন্য দ্বারা লিখে নেয় কিংবা কম্পোজ করে নেয় সেটা কিন্তু হবে না, তোমার নিজের হাতে লিখতে হবে। এবং অভিভাবক তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে, অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিষ্ঠানে আসবা, সংগ্রহ করবা অ্যাসাইনমেন্ট এবং জমা দেওয়ার সময়ও জমা দিবা। এবং আমরা যখন খাতা দেখব তখন কিন্তু আমরা খেয়াল করব যে তুমি যে লেখাটা লিখছো তার মধ্যে সৃজনশীলতার বহিঃপ্রকাশ আছে কিনা, কল্পনা শক্তি তুমি কাজে লাগাইছো কিনা, সক্রিয়তা আছে কিনা। আমরা যেহেতু অনলাইনের সাথে সবাই অ্যাক্টিভ, তো তুমি যদি অনলাইন থেকে কোনো কিছু সংগ্রহ করে কপি পেস্ট করো সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো। এবং একই লেখা যদি আমি দেখি 10-12 জন সবারই একই রকম লেখা, তাহলেও আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে ওই লেখাগুলো লিখছো। তো সেই কারণে আমাদের কিন্তু তোমাদের সচেতন থাকতে হবে যে তুমি নিজে দেখে লিখবা না নিজের থেকে লিখবা। কারণ নিজের থেকে লেখাটা খুবই জরুরি। নিজের থেকে যদি না লেখো তাহলে পরবর্তীতে এটা তোমার জন্যই ক্ষতির কারণ হবে। তো এরপরে যে বিষয়গুলো থাকবে যে তুমি আমরা যখন খাতা দেখব, যদি কেউ খারাপ করে বা খারাপ করছে বা লেখা ভালো হয়নি, এগুলো আমরা ওখানে খাতাতে মেনশন করে দিব, তোমাদের সেখান থেকে তোমরা শিখতে পারবা। এই হচ্ছে মোটামুটি শিক্ষকদের প্রতি নির্দেশনা। তো আমরা যখন খাতা দেখব তোমাদের 4টা ওয়েতে তোমাদের মূল্যায়ন করব। একটা হচ্ছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতির প্রয়োজন। তো তুমি যদি দেখো তোমার খাতায় উত্তম লেখা আছে, তার মানে উত্তম হতে গেলে এই যে 3টা বৈশিষ্ট্য দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, যে পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক। মানে অ্যাসাইনমেন্টটা যেভাবে সাজানো আছে তোমাকে উত্তরও সেইভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তোমাকে বলা হলো যে তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তো তুমি যদি প্রথমেই তোমার মায়ের নাম লেখো তাহলে কিন্তু হবে না, ধারাবাহিক রক্ষা হইল না। যেহেতু প্রথমে তোমার বাবার নাম জানতে চাইছে, তো সেহেতু প্রথমে তোমার বাবার নামটাই লিখতে হবে। এরপর তথ্য, ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। তুমি যে তথ্যগুলো দিছো, তুমি যে সংজ্ঞাগুলো দিছো, তুমি যে ধারণা বা সূত্রগুলো লিখছো, এগুলো অবশ্যই তোমার পাঠ্য বইয়ের সাথে মিল থাকতে হবে, পাঠ্য বইয়ে থাকতে হবে। পাঠ্য বইয়ের বাইরে যদি তুমি কোনো কিছু দাও সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এরপরে যেটা আছে লেখায় লক্ষণীয় মাত্রা, নিজস্বতা, সৃজনশীলতা থাকতে হবে। তুমি হুবহু গাইড নোট থেকে লিখে দেখে লিখবা, তাহলে হবে না কিন্তু। তো এই 3টা বৈশিষ্ট্য যদি বর্তমান থাকে তাহলে সেটাকে আমরা অতি উত্তম বলবো। আবার উত্তম হতে গেলে যে কী জিনিসগুলো লাগবে, অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক থাকতে হবে। তথ্য ধারণা অধিকাংশই ক্ষেত্রে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং লেখায় আংশিক। এটা ছিল হচ্ছে অতি উত্তম হতে গেলে দেখা গেল যে লক্ষণীয় মাত্রায়, আর এটা হচ্ছে আংশিক থাকতে হবে। আর অতি উত্তম হতে গেলে অধিক মাত্রায় থাকতে হবে। এরপর ভালো হতে গেলে সব একই থাকবে। দেখো ভালো হওয়ার বৈশিষ্ট্য কি, লেখায় সামান্য মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে, সামান্য মাত্র, মানে অল্প পরিসরে কিছু থাকতে হবে। আর অগ্রগতির প্রয়োজন মানে কি, তুমি কোনো গাইড থেকে দেখে লিখছো, নোট থেকে দেখে লিখছো, যেখানে সৃজনশীলতার কোনো প্রকাশ পায়নি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে এইটার অভাব আছে, যে লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অনুপস্থিত আছে।
তো এটা একটু খেয়াল রাখবা যে উত্তম তুমি যদি হতে চাও, অতি উত্তম যদি পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে কী কী বিষয়গুলো তোমার মনে রাখতে হবে। এবার তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এখানে কিছু নাম্বারের মাধ্যমে তোমাদের উত্তম অতি উত্তম এগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদিও অ্যাসাইনমেন্টে কোনো নাম্বার থাকে না, তো এইটাতে বলা হয়েছে যে 20 নাম্বার টোটাল ধরো। তো তুমি যদি উত্তম পাও, অতি উত্তম পাও, সেক্ষেত্রে আমরা ধরে নিব তুমি 17 থেকে 20-এর মধ্যে যে কোনো একটা নাম্বার পাইছো। যদি উত্তম পাও সেক্ষেত্রে বুঝে নিবা তুমি 13 থেকে 16 পর্যন্ত কিছু একটা নাম্বার পাইছো। তুমি যদি ভালো পেয়ে থাকো তো সেক্ষেত্রে 9 থেকে 12-এর মধ্যে কিছু একটা পাইছো। তো এরকম অগ্রগতির প্রয়োজন মানে তুমি 5 থেকে 8 নাম্বারের মধ্যে কিছু একটা পাইছো। তো এই কারণে উত্তম অতি উত্তম হতে গেলে তোমার এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে, এবং এই নাম্বারগুলো আমরা বোঝার সুবিধার্থে দিয়েছি যে অতি উত্তম বা উত্তম কত নাম্বারে হচ্ছে আর কি, এটা খেয়াল করার জন্য। তো তোমাদের এখানে যে বিষয়টা দেখবা যে তোমাদের সাবজেক্ট ভেদে কিন্তু এই যে অতি উত্তম উত্তম এইগুলো পার্থক্য আছে। এখানে যেমন 17 থেকে 20 অতি উত্তম, অন্য সাবজেক্টে কিন্তু আবার সেটাতে ভ্যারিয়েশন আছে, পার্থক্য আছে, যে অন্যান্য বিষয় ওখানে ইনক্লুড আছে বা অন্যান্য নাম্বারগুলো পরিবর্তন আছে। তো সেহেতু নাম্বারগুলো পরিবর্তন হতে পারে, অতি উত্তম উত্তমের মানগুলোও পরিবর্তন হতে পারে। এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট রুব্রিক্সটা কি। তো রুব্রিক্স অর্থ হচ্ছে বাক্সের মতো খোপ খোপ ঘর আর কি, মানে ঘরের মধ্যে ঘর, এরকম যে বাক্সের মধ্যে ঘর যেগুলো থাকে সেইগুলো। তো রুব্রিক্সটা কি আসলে, এই যে দেখো আমি এখানে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে যে মূল্যায়ন নির্দেশনা ব্র্যাকেটে লেখা আছে রুব্রিক্স। তার মানে তুমি যখন লেখা লিখবা তখনই তোমার খেয়াল করতে হবে যে প্রথম রুব্রিক্সে কি আছে, কল্যাণীর সংকট তুলে ধরতে পারা। তার মানে তোমার লেখার প্রথমেই থাকতে হবে যে কল্যাণীর সংকট তুলে ধরা, যেটা সেটা লিখতে হবে। দ্বিতীয় রুব্রিক্সে কী হবে, কল্যাণীর দৃঢ়চেতা মনোভাবের পরিচয় দিতে পারা। তার মানে তুমি যখন লেখাটা লিখতেছো তখন তো আমরাই খেয়াল করবো, আমরা টিচাররা যখন লেখা দেখবো তখন দেখবো যে তুমি প্রথমে সংকট লিখছো কিনা, তারপর তুমি দৃঢ়চেতা মনোভাবের বিষয়টা লিখছো কিনা, তারপরে তুমি কল্যাণীর সংকট ও মনোভাবটা দুইটা মিলে কোনো পয়েন্টস লিখছো কিনা, এবং তুমি ঠিক মতো ব্যাখ্যা করছো কিনা। তো তুমি যদি শুরুতেই ব্যাখ্যা করা শুরু করো তাহলে কিন্তু রুব্রিক্স অনুযায়ী মিলল না, কিংবা তুমি যদি সংকট কিংবা মনোভাব তুলে ধরা শুরু করো প্রথমে, তাহলে কিন্তু তোমার এই রুব্রিক্সের সাথে মিলল না। এই যে 1 2 3 4 নাম্বার 4টা রুব্রিক্স দেওয়া আছে, এই অনুপাতে তুমি লেখা সম্পূর্ণ করছো কিনা এইটা কিন্তু আমরা খেয়াল করব, এবং সেইটা যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো এটা রুব্রিক্স অনুযায়ী তুমি লিখছো, এবং সেই ক্ষেত্রে আমাদের নাম্বারটা ঠিকঠাক মতো আমরা দিব। তো এই জন্য রুব্রিক্সটা একটু খেয়াল করবা, রুব্রিক্সটা আসলে কি, কারণ রুব্রিক্সটা আমাদের জন্য খুবই দরকারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমি গ্রিডটা দিয়ে শেষ করব, যে গ্রিড আসলে কি। তো গ্রিড জানার আগে আমরা গ্রিডে কী কী আছে, যে প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট আছে, 30 সপ্তাহে টোটাল 60টা অ্যাসাইনমেন্ট আমরা করব, এবং 5 গুচ্ছ বিশিষ্ট 10টা বিষয়ে আমরা অ্যাসাইনমেন্ট করব। তো এখানে দেখো যে তোমাদের এই যে বাংলা 1টা 2টা 3টা 4টা এরকম করে 10টা টোটাল অ্যাসাইনমেন্ট তোমার করতে হবে 30 সপ্তাহে। এরপরে আমাদের ইংরেজি করতে হবে 10টা, আমাদের তথ্য যোগাযোগ করতে হবে 4টা, এরকম করে টোটাল 60টা আমরা অ্যাসাইনমেন্ট করব। কত সপ্তাহে? 30 সপ্তাহের মধ্যে। এখানে যে এইগুলো হচ্ছে সপ্তাহ সংখ্যা, আর এইগুলো যেগুলো দেওয়া আছে সংখ্যা, সেইগুলোকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের সংখ্যা। যেমন ধরো আমার রসায়নের যদি আমি এখানে আসি, রসায়নের এখানে 7 নাম্বার, তার মানে এটা নির্ধারিত কাজ হচ্ছে 7, এবং সেই 7 নাম্বার নির্ধারিত কাজ যখন হবে তখন সপ্তাহ চলবে হচ্ছে 23। তার মানে সপ্তাহের জায়গায় আমরা 23 লিখব, এবং নির্ধারিত কাজের জায়গায় 7 লিখব, এবং বিষয়ের জায়গায় লিখব রসায়ন কিংবা ইতিহাস কিংবা তোমার ব্যবসা সংগঠন আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের একটু জানার দরকার ওই যখন আমি কাভার পেজটা তৈরি করব সেক্ষেত্রে। তো এখন যেটা বিষয়টা আমরা দেখলাম, যে আশা করি তোমরা সব কিছু জিজ্ঞাসা তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো। তো আমরা যে জিনিসটা চেষ্টা করব যে নিজে সৃজনশীল হওয়ার চেষ্টা করব, অনলাইন থেকে কপি পেস্ট করব না, নিজের সক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে আমরা সৎ এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, কারণ মেধাবী হওয়ার থেকেও জরুরি যেটা হচ্ছে সেটা হচ্ছে সৎ এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করাটা খুবই জরুরি। তো এরপরে আমরা কি করব, আমরা যেহেতু করোনাকালীন সময়ে পড়াশোনার প্রতি অতটা মনোযোগী না, তো মনোযোগটা ফিরিয়ে আনতে হবে, পড়ার টেবিলে আনন্দ তৈরি করতে হবে, তাহলে হয়তোবা আমাদের এই বিষয়টা সার্থক হবে। তো আশা করছি তোমরা সবাই সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানাইতে পারো, কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।